দর্শক ক্রাইম ওয়াচে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি শফিক শাহিন। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, নিরাপদে আছেন। প্রবাদ আছে, 1 টাকার ছাগলে খেয়ে দিল লাখ টাকার বাগান। কিন্তু আপনাদের সামনে আজকে যে ছাগলের গল্প তুলে ধরছি সেটির দাম 15 লাখ টাকা। তাহলে বাগানের দাম কত হতে পারে? এক ছাগল সাজানো গোছানো যে বাগান শেষ করে দিল, সেই বাগানের দাম হাজার কোটি টাকা। বাগানের মালিক রাজস্ব বোর্ডের কমিশনার ডক্টর মতিউর রহমান। ছাগল কাণ্ডে একে একে বের হয়ে আসছে ক্ষমতার অপব্যবহার করে হাজার কোটি টাকার মালিক হওয়ার গল্প। আলাদ্দিনের চেরাগটা মতিউরের হাতে ধরা দিল কিভাবে? বরিশালের মুলাদি উপজেলার কাজিরচর ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের স্কুল শিক্ষক আব্দুল হাকিম হাওলাদার, তার 3 পুত্র মতিউর রহমান মিন্টু, আব্দুল কায়ুম ও নুরুল হুদা এবং 2 মেয়ে। 5 সন্তানের মধ্যে সবচেয়ে বড় মতিউর রহমান মিন্টু। স্কুল শিক্ষক হিসেবে যে বেতন পেতেন তা দিয়ে সন্তানদের লেখাপড়ার খরচ চালানো কষ্টসাধ্য ব্যাপার হয়েছিল আব্দুল হাকিমের। তাই পাশের উপজেলা বাবুগঞ্জে খালার বাড়িতে থেকে লেখাপড়া করত মিন্টু। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষা জীবন শেষ করে 11তম বিসিএসে ট্রেড ক্যাডারে চাকুরি হয় মতিউর রহমান মিন্টুর। টানাপোড়েনের সংসারে আলো ছড়ান তিনি। ট্রেড ক্যাডার বিলুপ্ত হয়ে যাওয়ার পর রাজস্ব ক্যাডারে ঢোকেন মিন্টু। তারপর আর তাকে পেছনে ফিরে তাকাতে হয়নি। রাজস্ব ক্যাডার ধরা দেয় আলাদ্দিনের চেরাগ হিসেবে। মিন্টুর ছোট ভাই আব্দুল কায়ুম রাতারাতি ব্যবসায়ী হয়ে ওঠেন। এলাকায় একের পর এক জমি কিনতে শুরু করেন। মুলাদি পৌরসভায় কেনেন বাড়ি। টঙ্গীতে ট্রাভেল ব্যাগ কারখানা তৈরি করেন বিশাল আকৃতির। পেছনের কারিগর তার বড় ভাই রাজস্ব কর্মকর্তা মতিউর রহমান মিন্টু। কোন পোস্ট কি এত আর আমরা জানি না। খুব প্রতাপশালী এইরকমেরই দেখা যায়। আগে জমির অতটা ছিল না, কিন্তু এরপরে এখন জমি বাড়তি অনেক, হয়তো জমি অনেক রাখছে। আগে এতটা ছিল না, হয়তো এখন কিরকম কি করছে তা তো আমরা বলতে পারবো না। নিজে অবৈধ উপায়ে অর্থ উপার্জন করেই থেমে থাকেননি মতিউর। ছোট ভাই কায়ুম এবং নুরুল হুদাকে কাজে লাগিয়েছেন সেই সম্পদ বিনিয়োগে। জিম্মি করে অন্যের ব্যবসা প্রতিষ্ঠান দখলের অভিযোগ বহু পুরনো। 18 বছর আগে মতিউরের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও দখলদারিত্বের খবর প্রকাশ পায় বিভিন্ন গণমাধ্যমে। 15 বছরের চাকুরি জীবনে আলিশান বাড়ি এবং ভাইদের নামে ব্যবসায় বিনিয়োগের কোটি কোটি টাকার উৎস কি? সেটি 2007 সালের ঘটনা। তার ক্ষমতার দাপট হাড়ে হাড়ে টের পেয়েছিলেন খোদ রাজস্ব বোর্ডের চেয়ারম্যান বদিউর রহমান। যখন মতিউরের বদলিটা আমি নিজের থেকেই বললাম রুটিন হিসাবে, তখন সাথে সাথে 4 জন মেম্বার বললেন, স্যার এই ছেলেটাকে গাঁটাবেন না, ও খুব পাওয়ারফুল, তারে বদলি করে আপনি রাখতে পারবেন না। এবার আমরা নজর দিতে চাই সরকারি পে স্কেলের দিকে। জাতীয় পে স্কেল 1991 অনুযায়ী প্রথম শ্রেণী অর্থাৎ 9ম গ্রেডে মতিউরের মূল বেতন ছিল 5,155 টাকা। চতুর্থ গ্রেডের বেতনভুক্ত কর্মকর্তা হিসাবে 2009 সালের পে স্কেল অনুযায়ী মাসে সর্বোচ্চ 33,750 টাকা বেতন পেয়েছেন। 21 বছরে বেতন থেকে আয় 85,05,000 টাকা। 2 স্ত্রী এবং 3 সন্তানের ভরণ পোষণ করে কত টাকা জমাতে পেরেছেন মতিউর? 2015 সালে মতিউর রহমান রাজস্ব বোর্ডের কমিশনার হিসেবে পদোন্নতি পাওয়ার পর 3য় গ্রেডের বেতন ভাতা উত্তোলন করেন। 2015 থেকে 2024 সাল 9 বছরে তার বেতন ভাতা দাঁড়ায় 80,35,200 টাকা। 30 বছরে মতিউর রহমান মিন্টু চাকুরি করে বেতন ভাতা পেয়েছেন 1,65,40,200 টাকা।
বাংলাদেশের বাস্তবতায় একজন সরকারি চাকরিজীবীর 2 স্ত্রীর ভরণ পোষণ এবং 3 সন্তানের লেখাপড়ার খরচ চালিয়ে কত টাকা জমা করা সম্ভব? আমি যখন একটা রিটার্ন জমা দিলাম, যখন আপনি একজন আমার ক্লায়েন্ট, আমি সব রেডি করে জমা দিলাম, সব তথ্যই আছে, সব ডকুমেন্টে কিন্তু দেওয়া আছে। একটা হিয়ারিং এর ডেট দিয়ে দেয়, গেলে পরে তখন বলে যে না আপনার এই এত টাকার অ্যাসেট আছে, এত টাকার আপনার ইনভেস্টমেন্ট আছে, তখনই একটা দফা রফা শুরু হয় যে আপনি আসেন তখন কত দিবেন। তা আপনি কী করবেন তখন? যান বাঁচানোর স্বার্থে মতুর সাহেবের সাথে তখন যে আপনি একটা লিয়াজও করেন, এই টাকাটা নেয় না, নেওয়ার পর সে তো তার এখানে ফাইলে পাঠতেছে না, তো মতুর সাহেবের মতো ওনার ওয়াইফ, ছেলে মেয়ে ওদের ফাইলে যে করার পরে এটা আবার কী করে ওই গিফট হিসেবে আবার উনি একটু পরে নিয়ে আসে। ওনার ফাইল কিন্তু কোনোদিন অডিটে পড়ে না। সে শেয়ারগুলো টাকা ছাড়া নিছে, 10 টাকা করে এই শেয়ারটা টাকা লাগবে না, আপনার নামে আমি 1 কোটি টাকা শেয়ার দিয়ে দেবো। ওই শেয়ারটাই মতুর রহমান সাহেব নিছে। নেওয়ার পরে যখন বাজারে গেছে এই শেয়ার হয়ে গেছে 30 টাকা, তখন মতুর রহমান সাহেব বেঁচে রয়েছে, মনে করেন এটা কথার কথা 30 কোটি টাকা এখানে বিক্রি করে দিছে। ব্যক্তি শ্রেণীর ক্ষেত্রে কিন্তু ট্যাক্স ফ্রি, তখন সে সুবিধাটা নেয়, বলে যে আমি 30 কোটি তো হোয়াইট মানি, আসলে সে 10 কোটি তার অবৈধ ছিল। ওই কাজটাই মতুর রহমান প্রত্যেকটা জায়গায় এগুলো করছে, করে এখন বলতেছে আমি শেয়ার বাজার থেকে ইনকাম। এটা তার সার্ভিস রুলের বিরোধী। এই কাজ মতুর রহমান সাহেব কোনোদিন করতে পারে না। আর করলে পরে আর চাকরি থাকে না। কিন্তু সে যে কাজগুলো এগুলো বলছে এগুলো বাঁচার জন্য, এগুলো হচ্ছে জাস্ট আপনার লেম এক্সকিউজ। রাজস্ব কর্মকর্তা মতিউরের হাতে আলাদ্দিনের চেরাগটা ধরা দিল কিভাবে তিনি হাজার কোটি টাকার সম্পদ গড়লেন? এবার আপনাদের নিয়ে যেতে চাই মতিউরের অঢেল সম্পদের রাজত্বে। রাজধানী বসুন্ধরা আবাসিক এলাকায় ডি ব্লকের 1 নম্বর সড়কে অবস্থিত এই 7 তলা বাড়িটি রাজস্ব কর্মকর্তা মতিউর রহমান মিন্টুর। এই বাড়িটি নির্মাণ করতে ঠিক কত টাকা খরচ হয়েছে তার হিসাব মেলানো আমাদের পক্ষে মুশকিল। আই ব্লকের সুবিশাল এই কমপ্লেক্সটির মালিকও রাজস্ব বোর্ডের কমিশনার মতিউর রহমান মিন্টু। এই ভবন এত উঁচু আর বিশাল যে ক্যামেরার লেন্সে এক প্রান্ত থেকে অন্য প্রান্তের দৈর্ঘ্য ও প্রস্থ ঠিক বোঝানো অসম্ভব। এছাড়া বসুন্ধরা, ধানমন্ডি, বারিধারা, গুলশান, বনানীতে মতিউর রহমান মিন্টুর একাধিক ফ্ল্যাটের মালিকানার তথ্য বের হয়েছে বিভিন্ন গণমাধ্যমে। এবার মতিউর রহমান মিন্টুর সম্পদের খোঁজে ক্রাইম ওয়াচ টিম গাজীপুরের খিলগাঁও এলাকায়। আপন ভুবন নামের একটি বিশাল রিসোর্ট গড়ে তুলেছেন মিন্টু ও তার স্ত্রী লায়লা কানিজ লাকি। এই লাকি ম্যাডাম আসে এখানে? আমি একবার দেখছি, এরপর আর দেখছি না। 60 বিঘা জমির উপর তৈরি এই রিসোর্টে রয়েছে 18টি কটেজ। এই রিসোর্টের পাশে আরও 66% জমি জাল দলিল বানিয়ে দখলের অভিযোগ মতিউর রহমান মিন্টু ও তার স্ত্রী লাকির বিরুদ্ধে। 49% জমি আমার বাবাই কিনছে, এদের জাল দলিল বানায়া লায়লা কানিজ এবং মতিউর রহমান এরা এগুলো বাহিরের গুন্ডা ভান্ডা আইনিয়া দল করে নিয়ে গেছে। রিসোর্ট ও মোক্তার হোসেনের জমি দখলে রাখতে মিন্টু লাকি দম্পতির নিজস্ব বাহিনী রয়েছে বলে অভিযোগ এলাকাবাসীর। রানা, আমিনুল, তারপর টুটুল, মফিজুদ্দিনের পোলাপ টুটুল, এরা এগুলো বাহিরের গুন্ডা ভান্ডা আইনিয়া দল করে নিয়ে গেছে। আচ্ছা, এই রানা টুটুল এরা কার পক্ষে কাজ করে? এরা লায়লা কানিজের। দর্শক, যদি ধরেও নেওয়া যায় যে দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহার করে অঢেল সম্পদের মালিক হয়েছেন মতিউর, কলেজের শিক্ষক হিসেবে তার স্ত্রী লাকি সেই দুর্নীতির বিরুদ্ধে তো অবস্থান নেননি, বরং তারও সম্পদের পরিমাণ পাহাড় সম। তিনি কিভাবে এত সম্পদের মালিক হলেন? এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। আলোচিত সমালোচিত রাজস্ব কর্মকর্তা মতিউরের স্ত্রী লায়লা কানিজ লাকি সরকারি কলেজে 25 বছর চাকুরি করে
সর্বসাকুল্যে বেতন ভাতা পেয়েছেন 1,20,00,000 টাকারও কম। অথচ তার ডুপ্লেক্স বাড়ি, রিসোর্ট, পিকনিক স্পট, মৎস্য খামার, শতবিঘা জমি, প্লট, ফ্ল্যাট, শেয়ার বাজারের শত কোটি টাকার বিনিয়োগের তথ্য এসেছে। রাজস্ব কর্মকর্তা মতিউরের আলাউদ্দিনের চেরাগটা কি লাকিকেও স্পর্শ করে গেছে? নরসিংদীর রায়পুরার মর্জাল এলাকার কফিল উদ্দিন আহমেদ ছিলেন খাদ্য কর্মকর্তা। সরকারি চাকুরিজীবী কফিলের 4 মেয়ে ও 2 ছেলের মধ্যে লায়লা কানিজ লাকি সবার বড়। 1999 সালে রাজধানীর সরকারি তিতুমির কলেজে বাংলা বিভাগে প্রভাষক হিসেবে চাকুরি শুরু করেন লাকি। তার বিয়ে হয় রাজস্ব কর্মকর্তা মতিউর রহমান মিন্টুর সাথে। চাকুরি জীবনের 25 বছরের মাথায় 2022 সালে শিক্ষকতা ছেড়ে দেন লাকি। এই 25 বছরে কত টাকা আয় করলেন তিনি? জাতীয় পে স্কেল বলছে 1,19,88,300 টাকা। 2022 সালে স্থানীয় রাজনীতিতে যোগ দিয়ে লাকি উপজেলা নির্বাচন করেছেন। নির্বাচনী হলফনামায় নিজের নামে ঢাকা, গাজীপুর, নরসিংদী, যশোর ও নাটোরে 848.33% জমি থাকার কথা বলেছেন। মিরপুরের মাজার রোডে একটি ভবনেই 4টি ফ্ল্যাট, অন্য একটি ভবনেও আরও একটি ফ্ল্যাটের কথা উল্লেখ করেছেন, যার মূল্য 56,50,000 টাকা। তিনি একটি মৎস্য খামারের মালিক। হলফনামার বাইরে মর্জাল মৌজায় 66.75% জমির সন্ধান পাওয়া গেছে ভূমি অফিসের নথি থেকে। সরকারি কলেজের একজন শিক্ষক কিভাবে এত সম্পদের মালিক হলেন? নির্বাচনী হলফনামায় স্বামী মতিউর রহমান মিন্টুর পরিবর্তে পিতার নাম উল্লেখ করা কি সম্পদের উৎস আড়াল করার কৌশল? খাতা কলমের হিসেবের এই ডুপ্লেক্স বাড়ি, জমি, ফ্ল্যাট, প্লট, খামার আর পিকনিক স্পট বাস্তবে কতটা জৌলুস ছড়াচ্ছে? কিভাবে, কোন প্রক্রিয়ায় এত বিত্ত বৈভবের মালিক হলেন কলেজ শিক্ষক লাকি? লায়লা কানিজের এত সম্পদের তথ্য তুলে ধরতে এবার ক্রাইম ওয়াচ টিম নরসিংদীর রায়পুরার মর্জাল গ্রামে। ওই এলাকার একটি রাস্তা নিজের নামে করেছেন লায়লা কানিজ লাকি। লায়লা কটেজ নামের দোতলা বাড়ি চোখ ধাঁধানো। এই বাড়িটি নির্মাণ করতেই খরচ হয়েছে কয়েক কোটি টাকা বলে জানান এলাকাবাসী। সেই বাড়িতে সাধারণের প্রবেশ নিষিদ্ধ। একটু আমাদেরকে ভিতরে ঢোকার পারমিশন দেওয়া যায়? না, আপাতত বাড়িতে নাই। না করে দিছে কি? আপা নিজে না বলছে? না, এর তো মালিক নির্দেশ, এটা আগেরই। ওই গ্রামেই বিশাল এলাকা জুড়ে লাকির ওয়ান্ডার পার্ক। এই পার্ক তৈরি করতে ঠিক কত কোটি টাকা খরচ হয়েছে সেই হিসাব নেই কারো কাছেই। দৃষ্টিনন্দন এই পার্কটি চলছে বাণিজ্যিকভাবে। না, আগের মতো নেই এখন। আর আমাদের নতুন করে কোনো নির্দেশনামা নাই, কিছু না, এখন আগের মতোই চলতেছে। স্থানীয়রা জানান, ছোটবেলা থেকে চেনা জানা লাকি হঠাৎ করেই যেমন বড়লোক বনে যান, তেমনি তার আচরণ আর সম্পদ দখলেও পরিবর্তন আসে। কাউকে মামলা দিয়ে, আবার কাউকে হামলা করে সম্পদ নিজের কবজায় নেন লাকি। এমন অভিযোগ ভুক্তভোগীদের, এমনকি কবরস্থানের জমিও। এই জায়গাটা বিক্রি করার সময় ওনার আব্বা যে বেচছে, ওনার আব্বা এলো আমার ভাই, জ্যাঠাতো ভাই আর কি। উনি বলছে আমি কবরস্থান বেশি নাই। তো মৃত্যু যাওয়ার পরে আমি তো কবরস্থান কিনছি। পরে কবরস্থান কিনছি। আচ্ছা, কিনলে আর কি করার পরে পুরাটা দলিল করলে স্যার।
কিভাবে এতটা বেপরোয়া কার ছত্রছায়ায় একজন কলেজ শিক্ষিকা হঠাৎ রাজনীতিতে এসে ধরাকে সরা জ্ঞান করলেন, কি বলছেন স্থানীয় রাজনীতিবিদরা? নির্বাচনের আগে 5টা চেক দিচ্ছি। একটা চেক আবু সাইদ করে একটা ছেলে লাকি আপার কাছ থেকে সে নিচ্ছে, আমি তো তাকে চেক দিইনি। ও আমার বিরুদ্ধে চেক ডিজনার করে আমাকে মামলা করছে। ওনার ক্ষমতার অবশ্য অনেক গভীরে, আমাদের মতো সাধারণ মানুষ তো ওনার সম্পর্কে মন্তব্য করে আমরা কি বলতে পারবো না। আমি অলরেডি অনেক কিছু অনেক কিছু শিকার হয়ে গেছি, ঠিক আছে। লাকি আপা তো ভারপ্রাপ্ত নির্বাচন করবে, বা হ্যাঁ নির্বাচন করবেই তো, কিন্তু সবাই বসে গেল। কেন বসছে আমি জানি না, সবাই বসে গেল। হ্যাঁ, শুধু উনি একা সিলেকশনে আমাকে ফোর্স করে উল্টো করানো হয়েছে। আমাকে বলা হচ্ছে 1000 টাকা বরাদ্দ আমার জন্য, আমার হাজব্যান্ডের জন্য। 2টা বুলেটের দাম 1000 টাকা। অনেক বড় বড় বাঘাবাগানে তারা আছে, ওনারা তো কিছু বলে না। দর্শক, এক ছাগল কাণ্ডে সব কিছু এলোমেলো হয়ে গেল রাজস্ব কর্মকর্তা মতিউর দম্পতির। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। 20 থেকে 30 হাজার টাকার ছাগল 15 লাখে আর লাখ টাকার গরু কোটি টাকায় বিক্রির জন্য উচ্চ বংশীয় নানা তকমা লাগাতেন সাদিক এগ্রোর ইমরান হোসেন। আমদানি নিষিদ্ধ ওই সব পশু আনা হতো চোরাচালানের মাধ্যমে, অথচ বছরের পর বছর সেই সব পশু বিক্রি হতো প্রকাশ্যে। রাজধানীর মোহাম্মদপুর বেড়িবাঁধ এলাকায় সাদিক এগ্রো সামাজিক যোগাযোগ মাধ্যমে কোরবানির পশুর চটকদার বিজ্ঞাপন ভেসে বেড়ায়। ইমরান সীমান্ত এলাকায় ঘুরে ঘুরে চোরাচালানের মাধ্যমে বিশাল আকৃতির গরু নিয়ে আসেন খোদ রাজধানীতে। চোরাকারবারি ও ইমরানের যোগসাজশের তথ্য ক্রাইম ওয়াচ টিমের হাতে এসেছে। সেখানে ইমরানকে দেখা যায় সমাজের প্রভাবশালীদের সাথে, এমনকি পাশের দেশ মিয়ানমার এবং থাইল্যান্ডের গরু চোরাকারবারিদের সাথেও ইমরানের যোগাযোগ। তাদের মাধ্যমে কক্সবাজারের উখিয়া সীমান্ত দিয়ে ইমরুল কায়েসের মাধ্যমে গরু চলে আসে ঢাকায়। পাচার হয়ে আসা সেই গরু সাদিক এগ্রোতে এসে বিক্রি হয় কোটি টাকায়। 2.5 কোটি টাকার একটি গরু বিক্রি হয়, যার ক্রেতা শাকের ঢাকার একজন ব্যবসায়ী। হজে থাকায় সেই গরু গ্রহণ করেন তার ছেলে সাইফান। এই পর্যন্ত হয়তো ঠিক ছিল, লাখ টাকার গরু কোটি টাকায় বিক্রি করেও পার পেয়ে যাচ্ছিলেন কাউবয় খ্যাত ইমরান। তবে একটি ছাগলে সব কিছু শেষ করে দিবে তা কে জানত? লাখ টাকার গরু কোটি টাকায় বিক্রি করেও পার পেয়ে যাচ্ছিলেন সাদিক এগ্রোর ইমরান। হাজারের ঘরের একটি ছাগল 15 লাখ টাকায় বিক্রির ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ছাগলটির ক্রেতা মুশফিকুর রহমান ইফাদ। 19 বছরের এই ছেলে 15 লাখ টাকা দিয়ে ছাগল কিনে বাবাকে উপহার দেওয়ার কথা জানায় ইমরান। নেগেটিভ তো থাকবে, হেটার্সরাও থাকবে, যারা ভালোবাসে তারাও থাকবে। আমি যারা ভালোবাসে তাদেরকে দিয়েই থাকতে চাই। হেটার্সরা হেটার্সদের মতন কমেন্টস করবে, বাট আই ডোন্ট মাইন্ড, ক্যারি অন। ছাগলের রশি ইফাদের হাতে চলে আসলেও খুঁটিতে টান পড়ে। সাদিক এগ্রোর আলোচনা ছাপিয়ে সবার নজর যায় ইফাদের দিকে। বের হয়ে আসে দুর্নীতির থলের বেড়াল। এ যেন কেঁচো খুঁড়তে গিয়ে সাপ বের হয়ে আসার গল্প। গণমাধ্যমে প্রকাশ পায় ইফাদের বাবা জাতীয় রাজস্ব বোর্ডের কাস্টমস ও ভ্যাট আপিলাত ট্রাইব্যুনালের প্রেসিডেন্ট। চাপে পড়ে ছেলেকেই অস্বীকার করেন মতিউর।
এই ছেলেকে আমরা চিনি না। সবচেয়ে আমার কষ্ট হলো আমার ছেলেকে নিয়ে। এটা হচ্ছে যে একজন মানুষের মান সম্মান নষ্ট করার জন্য যেভাবে অপপ্রচার করা হয়, সেই অপপ্রচারের একটা কৌশল। এই ঈদের সময় হঠাৎ করে দেখি এক ছেলে এক ছাগল নিয়ে সে আমাকে বা এনবিআর রাজস্ব কর্মকর্তা মতিউর। এটা আমাদের জন্য তো ডেফিনেটলি একটা পীড়াদায়ক। কেন হয় কি, আপনি কতজনকে বুঝাবেন? জল এত দূর গড়ায় যে মতিউরের 2 স্ত্রী, সন্তান ও নিজের নামে সম্পদের পাহাড় গড়ার খবর বের হতে থাকে। একের পর এক তছনছ হয়ে যায় সাজানো বাগান। কাউবয় খ্যাত ইমরানের সাদিক অ্যাগ্রোতেও উচ্ছেদ হয়। সিটি কর্পোরেশনের খাল দখল করে গড়ে ওঠা সাদিক অ্যাগ্রোর নিচ দিয়ে জল গড়াতে দেরি হলেও মূল ধরে টান দেয়া থেমে নেই। সাদেক এগ্রোর আসলে এখানে কোনো ল্যান্ড দেখা যাচ্ছে না। ওনার 4% জমি উনি বলছে, আমাকে কাগজ দেখিয়েছে, এই কাগজ আমি যাচাই বাছাই করার জন্য দিয়েছি। উনি দাবি করেছে 4%, কিন্তু বাস্তবে এখানে জমি আছে হচ্ছে 1 বিঘার উপরে। 1 বিঘার উপরে জমি দখল করে আছে। শুল্ক গোয়েন্দা সরকারি গো প্রজনন কেন্দ্রে ব্রাহ্মা গরু আমানত রাখার পর খেয়ানত করে সেই গরু কিভাবে সাদিক অ্যাগ্রোতে ফেরত আসলো, সেই নথি জব্দ করতে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন। এমনকি সাদিক অ্যাগ্রোতে কে বা কারা কালো টাকা সাদা করার জন্য বিনিয়োগ করেছে, সেই অনুসন্ধানও শুরু হয়েছে। এখানে আমরা পরিচালনাকালে 60টা এই ব্রহ্মা প্রজাতির গরুর বাছুর পাওয়া গেছে। গরু জবাই এই খাতাগুলো আমরা সিজ করছি। ওখানে স্পষ্ট লেখা আছে ব্রহ্মদত্তের 5টার মতো হলো গাভীর তথ্য ওনারা লিখে রাখছে এই লাস্ট কয়েকদিন আগে, ঠিক আছে, ওনাদের খাতা অনুযায়ী এই তথ্যটা আমরা পাইছি অলরেডি, এবং এগুলো আমরা সিজ করছি, নিয়ে আমরা আমাদের অফিসে জমা দিয়ে পরবর্তী আমরা কার্যক্রম পরিচালনা করব। দর্শক, জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তাদের নিয়োগ দেওয়া হয় রাষ্ট্রীয় কোষাগারে অর্থের যোগান দেওয়ার জন্য, কিন্তু ছাগল কাণ্ডে ধরা পড়া মতিউররা ব্যবসায়ীদের জিম্মি করে কিভাবে অঢেল সম্পদ গড়েছেন এতক্ষণ দেখলেন সে দৃশ্য। এ ধরনের অপরাধীরা প্রশাসনে এমন এক সিস্টেম চালু করে রেখেছে যে সিস্টেমে পা দেয়া ছাড়া আর উপায় থাকে না। এ ধরনের অপরাধীদের সম্পর্কে সতর্ক থাকুন, সতর্ক রাখুন। অপরাধের তথ্য দিন, আপনার পরিচয় গোপন রেখে ক্রাইম ওয়াচ টিম হাজির হবে আপনার দেখানো পথে। মুখোশ খুলব অপরাধীদের। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা প্রযোজক ক্রাইম ওয়াচ, এনটিভি, বিএসসি ভবন, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আমাদের ইমেইল করতে পারেন crimewatch@ntvbd.com। ফেসবুকেও আমাদের পাবেন facebook.com/crimewatchntv। এছাড়া এই অনুষ্ঠানটি পুনরায় দেখতে ভিজিট করুন www.ntvbd.com এই ঠিকানায়। এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। এবার বিদায় নেবার পালা। সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন। অপরাধ ও তার শেষ পরিণতি জানতে দেখুন ক্রাইম ওয়াচ।